আজকে আমি ক্লাস 7 এর লেসন 5 আঙ্কেল পূজার হ্যান্ডস অফ পিকচার এই লেসনের অ্যাক্টিভিটি 12 থেকে করাবো। এর আগের ক্লাসে আমি অ্যাক্টিভিটি 11 পর্যন্ত সলভ করে দিয়েছি। ইউনিট 1 এবং ইউনিট 2 খুব সুন্দর করে রিডিং করে তার বেঙ্গলি মিনিংও করে দিয়েছি। ভিডিওগুলি তোমরা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই ভিডিওগুলো গিয়ে দেখে নিও। যারা চ্যানেলে আছে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টাচ করে নাও, তাহলে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। আমরা এখানে অ্যাক্টিভিটি 12 করব, তার আগে এখানে কিছু রয়েছে, এটা আমরা চলো দেখে নিই। লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলির দিকে তাকাও। আ পিকচার উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। এই সেন্টেন্সটা একটা টেক্সট থেকে তুলে নেওয়া হয়েছে। আ পিকচার উড হ্যাভ কাম, একটা ছবি আসতো, ফ্রম দ্য ফ্রেম মেকার্স, ছবি প্রস্তুতকারকের কাছ থেকে একটা ছবি আসতো, অ্যান্ড বি স্ট্যান্ডিং, এবং রাখা হতো, ইন দ্য ডাইনিং রুম, ডাইনিং রুমে রাখা হতো, ওয়েটিং টু বি পুট আপ, যেটা রাখা হতো কিসের জন্য, দেওয়ালে টাঙানোর জন্য। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু। আমি স্টেপ ল্যাডার মানে মইটা চাইবো, অ্যান্ড এবং আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, এবং আমার আরো ভালো হবে রান্নাঘরের চেয়ারটাও যদি পাই। তাহলে এখানে সেন্টেন্স ওয়ার্ডগুলো দেখো, ফ্রেম মেকার্স, ডাইনিং রুম, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার, এই ওয়ার্ডগুলো রেড কালার এবং বোল্ড লেটারে দেওয়া রয়েছে। যেটা কেন আছে এখানে লেখা রয়েছে, চলো সেটা দেখি। দ্য ওয়ার্ডস ডাইনিং রুম, ফ্রেম মেকার্স, স্টেপ ল্যাডার অ্যান্ড কিচেন চেয়ার আর ফর্মড বাই 2 or more ওয়ার্ডস বাট দে মিন অনলি ওয়ান অবজেক্ট। শব্দগুলো কোন কোন শব্দগুলো, ডাইনিং রুম, ফ্রেম মেকার, স্টেপ ল্যাডার এবং কিচেন চেয়ার আর ফর্ম তৈরি হয়েছে বাই 2 or more ওয়ার্ডস, দুটো অথবা তার থেকে বেশি শব্দ দিয়ে। তারপরে এখানে ডাইনিং একটা ওয়ার্ড, রুম একটা ওয়ার্ড, 2 ওয়ার্ডস, ফ্রেম একটা ওয়ার্ড, মেকার্স একটা ওয়ার্ড, স্টেপ একটা ওয়ার্ড, ল্যাডার একটা আলাদা ওয়ার্ড, কিচেন একটা আলাদা ওয়ার্ড, চেয়ার একটা আলাদা ওয়ার্ড। এই দুটো শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি হয়েছে, বাট দে মিন অনলি ওয়ান অবজেক্ট, কিন্তু তারা বোঝাচ্ছে একটা বস্তুকেই বোঝাচ্ছে। ডাইনিং রুম বলতে একটা রুম, যে রুমটার মধ্যে খাওয়া হয়, রুমটাকে একটা জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু দুটো ওয়ার্ড। ফ্রেম মেকার্স হচ্ছে একই জিনিস, দুটো শব্দ কিন্তু একটা বস্তুকে বোঝাচ্ছে, ওয়ান পার্সন এটা। স্টেপ ল্যাডারও সেই একই জিনিস, দুটো ওয়ার্ড রয়েছে, স্টেপ একটা ওয়ার্ড, ল্যাডার একটা ওয়ার্ড, কিন্তু মিনিং বোঝাচ্ছে একটা শব্দ, একটা অবজেক্টকে বোঝাচ্ছে। কিচেন চেয়ারও সেম। এবারে বলছে দিজ ওয়ার্ডস আর কল্ড, এই শব্দগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস, এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস। দ্য মিনিং অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, একক যে শব্দগুলো, মানে শব্দগুলো যখন একা একা বসে তার অর্থটা কি হয়, অ্যাড, যুক্ত করে, মিনিং টু দ্য কম্পাউন্ড ওয়ার্ডস, তার অর্থটা ওই কম্পাউন্ড ওয়ার্ডসের অর্থের সঙ্গে যুক্ত হয়। বাট ইটসেলফ ইন্ডিভিজুয়ালি, কিন্তু তার একা একা তার যে অর্থটা হয়, দে ডু নট মিন দ্য সেম, তারা এককভাবে যখন বসে তার অর্থটা কিন্তু একই থাকে না। দে ডু নট মিন দ্য সেম, তারা একই অর্থ বহন করে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি রয়েছে, ডাইনিং রুম, দিস স্পেসিফাইজ আ রুম ইউজড ফর ডাইনিং, এটা নির্দিষ্ট করছে একটা রুম, একটা রুমকে নির্দিষ্ট করছে, ইউজড ফর, যেটা ব্যবহার করে কিসের জন্য, ডাইনিং, খাওয়ার জন্য। বাট নট অনলি ডাইনিং অর রুম, শুধুমাত্র ডাইনিং অথবা রুম নয়। উইল নট ক্যারি দ্য প্রপার সেন্স অফ দ্য ওয়ার্ড, শব্দের সঠিক ধারণাটাকে বহন করে না। মানে ডাইনিং এবং রুম এই দুটো আলাদা শব্দ, আলাদা আলাদা অর্থ তার যেটা থাকে, সেটা যখন একসঙ্গে বসে যায় সেটা কিন্তু তার সেই সঠিক সেন্সটাকে বহন করে না। মানে ডাইনিং একটা আলাদা ওয়ার্ড, রুম মানে হচ্ছে যে কোনো রুমকে রুম বলা হয়, কিন্তু দুটো ওয়ার্ড যখন একসঙ্গে বসে যাচ্ছে তার মিনিংটা একটা নির্দিষ্ট সেন্সকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে ডাইনিং রুম। সো অলসো ইজ ফ্রেম মেকার্স, ঠিক তেমনি ভাবে ফ্রেম মেকার্স শব্দটিও। ফ্রেম মানে কি, একটা আকৃতি বা একটা আকার, একটা ছাঁচকে বলা হচ্ছে, একটা ছাঁচ বা একটা মোল্ড যেটাকে বলা হয়, একটা কোনো কিছু জিনিস তৈরি করার আগে যে একটা আকৃতি বেছে নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ফ্রেম। আর মেকার্স মানে কি, যে কোনো একটা যে জিনিস তৈরি করে, সেটা ফ্রেম মেকার্সও হতে পারে, অন্যান্য কোনো মেকার হতে পারে। মেকার মানে যে তৈরি করে, মেকার্স কথার মানে হচ্ছে যে তৈরি করে।
আর ফ্রেম কথার মানে হচ্ছে আলাদা। ফ্রেম হচ্ছে কি, যে কোনো একটা জিনিসকে তৈরি করার একটা ছাঁচ বা মোল্ড, ওইটাকে বলেছে ফ্রেম। কিন্তু ফ্রেম অ্যান্ড মেকার্স হ্যাভ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল মিনিংস। এই ফ্রেম এবং মেকার্স আছে আলাদা একক অর্থ, বাট টুগেদার দে মিন, কিন্তু একসঙ্গে তারা বোঝায় আ পার্সন, একটা ব্যক্তিকে বোঝায়। যখন ফ্রেম মেকার্স কথাটা একসঙ্গে বসছে তার মানে বোঝা যায় সেটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। হু মেক্স ফ্রেমস, যে ফ্রেম তৈরি করে। বোঝা গেছে? দাস উই ফাইন্ড, এইভাবে আমরা দেখতে পাই দ্যাট যে দিজ কম্পাউন্ড ওয়ার্ডস হ্যাভ, এই যুগ্ম শব্দগুলো কম্পাউন্ড ওয়ার্ডস অথবা যুগ্ম শব্দগুলোর আছে আর স্পেসিফিক মিনিং, একটা নির্দিষ্ট অর্থ, ডিফারেন্ট ফ্রম, যেটা আলাদা, কার থেকে আলাদা, ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ওয়ার্ডস। যখন এককভাবে ওই উপাদানমূলক শব্দগুলো, কম্পোনেন্ট কথার মানে হচ্ছে উপাদান, মানে মূল যে শব্দটা সেটার যে এককভাবে যে শব্দের অর্থটা আছে সেটার অর্থের থেকে দুটো শব্দ যখন মিক্স করে বসে আছে সেটাকে কম্পাউন্ড ওয়ার্ডস বলছে। সেই সব কম্পাউন্ড ওয়ার্ডসের অর্থটা কিন্তু আলাদা হয়, এটা আমরা দেখি। হোয়াইল দ্য কম্পোনেন্ট ওয়ার্ডস অফ দ্য কম্পাউন্ড ওয়ার্ডস আর নাউন্স, যখন এই কম্পাউন্ড ওয়ার্ডসের মধ্যে যে উপাদানমূলক শব্দগুলো রয়েছে সেগুলো যখন নাউন্স হয়, উই কল দ্য কম্পাউন্ড ওয়ার্ডস, আমরা তখন ওই কম্পাউন্ড ওয়ার্ডসগুলোকে কি বলি? নমিনাল কম্পাউন্ডস। তখন ওই কম্পাউন্ড ওয়ার্ডগুলোকে আমরা নমিনাল কম্পাউন্ড বলি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি, যেমন কিচেন চেয়ার, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার, চেয়ারটা কোথাকার? কিচেনের, এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ডস। এটাকে ডেসক্রাইব করছে, এ চেয়ার হুইচ ইজ ইউজড ইন আ কিচেন। স্টেপ ল্যাডার, এ ল্যাডার হুইচ হ্যাজ স্টেপস। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে নমিনাল কম্পাউন্ড। এই কম্পাউন্ড ওয়ার্ডসের উপরে একটা ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে একটা দেওয়া রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা গিয়ে দেখে নিলে বুঝতে পারবে, অনেক রকমের এক্সাম্পল দেওয়া রয়েছে। এবারে চলো পড়ি, লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 12, ট্রাই টু ফাইন্ড অ্যাজ মেনি কম্পাউন্ড ওয়ার্ডস ইউ ক্যান ফ্রম দ্য লেসন। ট্রাই টু ফাইন্ড, খোঁজার চেষ্টা করো, অ্যাজ মেনি কম্পাউন্ড ওয়ার্ডস, অনেক, যতটা বেশি কম্পাউন্ড ওয়ার্ডসগুলো খোঁজার চেষ্টা করো, ইউ ক্যান, তুমি পারো, ফ্রম দ্য লেসন, পাঠ্যাংশ থেকে। তার মানে মিনিংটা কি বলছে, যে পাঠ্যাংশ থেকে যতটা পারো তুমি কম্পাউন্ড ওয়ার্ডস খুঁজে বের করার চেষ্টা করো। অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম, এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করো। তাহলে আমি এখানে কতগুলো কম্পাউন্ড ওয়ার্ডস লিখেছি এবং তার মেক সেন্টেন্সও করেছি, চলো দেখে নাও কি রয়েছে। ফার্স্টে লিখেছি আমি ডাইনিং রুম। দ্য ডাইনিং রুম, তার মেক সেন্টেন্সটা কি হবে? দ্য ডাইনিং রুম অফ আওয়ার রেন্টেড হাউস ইজ নট ভেরি বিগ। আমাদের ভাড়া বাড়ির ডাইনিং রুমটা অতটা বড় নয়, অতটা বড় নয়। দ্য ডাইনিং রুম অফ আওয়ার রেন্টেড হাউস ইজ নট ভেরি গুড। নেক্সট আমি লিখেছি স্টেপ ল্যাডার। দ্য স্টেপ ল্যাডার ইজ মেড অফ উড। ওই স্টেপ ল্যাডারটা তৈরি হয়েছে কাঠ দিয়ে। নেক্সট ফ্রেম মেকার। উই আর গোয়িং টু দ্য ফ্রেম মেকার টু ফ্রেম দ্য পিকচার। আমরা ফ্রেম প্রস্তুতকারকের কাছে যাচ্ছি একটা ছবি তৈরি করার জন্য, ছবি বাঁধানোর জন্য। নাম্বার 4, কিচেন চেয়ার। আই নিড দ্য কিচেন চেয়ার টু হ্যাং দ্য ক্যালেন্ডার অন দ্য ওয়াল। আমার ওই কিচেন চেয়ারটার প্রয়োজন দেওয়ালে ক্যালেন্ডারটা ঝোলানোর জন্য। নেক্সট দেখো কি রয়েছে, লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর দিকে তাকাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমি চাইবো মইটি। আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমি কাউকে চাইবো যে আমাকে আলোটা ধরিয়ে দিবে। ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোতে দ্য অ্যাকশন অফ দ্য ভার্বের কাজটি ইন্ডিকেটস, চিহ্নিত করছে, অ্যান অ্যাকশন, একটা কাজকে, দ্যাট হ্যাজ নট ইয়েট হ্যাপেন্ড, যেটা তখনও পর্যন্ত ঘটেনি বা হয়নি। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে শ্যাল ওয়ান্ট, দুটো সেন্টেন্সে শ্যাল ওয়ান্ট রয়েছে। এখানে যে ওয়ান্ট হচ্ছে যে ভার্বের যে এই যে ওয়ান্ট ভার্বটা, এই কাজটা চিহ্নিত করছে কাকে, যে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত কাজটা সম্পূর্ণ হয়নি, আমি চাইবো, মানে ফিউচারে বলা হচ্ছে। আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমি কাউকে চাইবো। তাহলে এখানে এই ভার্বের কাজটা বোঝাচ্ছে যে কাজটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। দ্য ওয়ার্ড শ্যাল ওয়ান্ট ইন্ডিকেট অ্যান অ্যাকশন, এই যে শ্যাল ওয়ান্ট এই শব্দটা ইন্ডিকেট, চিহ্নিত করছে অ্যান অ্যাকশন, একটা কাজকে, দ্যাট উইল হ্যাপেন লেটার, যেটা পরে ঘটবে।
এরকম কাজকে চিহ্নিত করছে এই শ্যাল ওয়ান শব্দটা। শ্যাল আমরা জানি শ্যাল আর উইল হচ্ছে ফিউচারের ক্ষেত্রে ইউজ হয়। Such action that focuses on something that is going to happen is termed as future tense of the verb. Such action এই ধরনের কাজ that focuses on something যেটা লক্ষ্য করে বা কোনো কিছু জিনিসের উপরে লক্ষ্য করে that is going to happen যেটা ঘটতে চলেছে is termed যেটা পরিণত হয় as future tense of the verb যেটা ভার্বের ফিউচার টেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে বা চিহ্নিত করা হয়। তাহলে যে কাজটা এখনো হয়নি পরে ঘটতে চলেছে এই ধরনের জিনিসকে বলা হচ্ছে ফিউচার টেন্স। দ্য স্ট্রাকচার অফ দ্য ফিউচার টেন্স ইজ দিস। তাহলে ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট বসবে আই অথবা উই, তারপরে বসবে শ্যাল অথবা উইল, তার সঙ্গে ভার্ব। এটা হচ্ছে ফিউচার টেন্সের সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে বসবে শ্যাল অথবা উইল এবং তারপরে ভার্ব। আর ইউর পরে অবশ্যই উইলই বসবে, তাই ইউর পরে সবসময় প্লাস উইল, মানে ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল বসবে। উইল ছাড়া শ্যাল হয় না, তাই উইল এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে একটা ভার্ব বসবে। আর কি রয়েছে? থার্ড পারসন যেটা দে, হি, সি, ইট, এগুলো যাই থাকুক না কেন তখন বসবে উইল এবং তার সঙ্গে ভার্ব। এটা হচ্ছে স্ট্রাকচার। অনলি ইন দ্য কেস অফ দ্য ফার্স্ট পারসন, কেবলমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে উই ইউজ আমরা ব্যবহার করি শ্যাল অর উইল। বাট ফর অল আদার পার্সনস, কিন্তু অন্যান্য পার্সনের ক্ষেত্রে মানে সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে উই ইউজ উইল, আমরা উইল ব্যবহার করি। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র শ্যাল অথবা উইল ইউজ করব, কিন্তু সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র উইল ইউজ করব। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 13, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার। রাইট 5 সেন্টেন্সেস, 5টি সেন্টেন্স লেখো অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাইবে এই সম্বন্ধে তুমি 5টি সেন্টেন্স লেখো। লেটস স্টার্ট ইন দিস ওয়ে, চলো শুরু করি এইভাবে। ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে। কিভাবে শুরু করব? আই উড লাইক টু বি, আমি হতে পছন্দ করবো, আমি চাইবো, কি চাইবো তারপরে দেওয়া রয়েছে, তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমি একটা লিখেছি, দেখে নাও। I would like to be a doctor in future. আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাইবো। তাহলে এখানে টেক্সটে দেওয়া রয়েছিল I would like to be, এই পর্যন্ত দেওয়া রয়েছিল, তারপর থেকে লিখেছি a doctor in future। তোমরা যে যেটা যেরকম প্রফেশন যে যেটা পছন্দ করো সেভাবে লিখতে পারো। নাম্বার 2তে লিখেছি doctors are the incarnation of the God as they play a very essential and important role by saving our life. Doctors are the incarnation of the God. ডাক্তাররা হন ভগবানের একটা প্রতিমূর্তি। as they play, যেহেতু তারা ভূমিকা পালন করেন, a very essential, খুব প্রয়োজনীয়, and important, এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন, রোল, by saving our life, আমাদের জীবন রক্ষা করে বা আমাদের জীবন বাঁচিয়ে। নাম্বার 3, I would treat and cure sick people. আমি চিকিৎসা করব এবং যত্ন নেব অসুস্থ লোকেদের। নাম্বার 4 কি লিখেছি? I would help the poor and needy people. আমি সাহায্য করব গরিব এবং প্রয়োজনীয়, যাদের খুব প্রয়োজন রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিদের। কিভাবে? বাই অফারিং ফ্রি ট্রিটমেন্ট, তাদের বিনা পয়সায় চিকিৎসা করে আমি তাদেরকে সাহায্য করব। 5th সেন্টেন্স কি লিখব? দিস প্রফেশন উড গিভ মি, এই কাজটি আমাকে দেবে, আ প্লেজার, একটা আনন্দ দেবে, অ্যান্ড মেন্টাল স্যাটিসফ্যাকশন, এবং একটা মানসিক সন্তুষ্টি, অ্যান্ড ডেফিনেটলি, এবং নির্দিষ্টভাবে অবশ্যই, মেক মাই পেরেন্টস প্রাউড, আমার বাবা মাদের গর্বিত করবে। অ্যাক্টিভিটি 14, উই হ্যাভ অলরেডি লার্নড প্লুরাল নাউন্স। আমরা ইতিমধ্যেই পড়েছি প্লুরাল নাউন সম্বন্ধে। ফাইন্ড সাম অফ দিস ফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড দেন মেক আদার সেন্টেন্সেস উইথ দেম। ফাইন্ড সাম অফ দিস, এগুলোর মধ্যে থেকে কিছু খোঁজো, ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো থেকে এগুলো খোঁজো, অ্যান্ড দেন মেক, এবং তারপরে তৈরি করো, আদার সেন্টেন্সেস, অন্য বাক্য, উইথ দেম, তাদের দিয়ে। তাহলে নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, ওই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে যেগুলো প্লুরাল নাউন্স সেগুলোকে খুঁজতে হবে। তাহলে প্লুরাল নাউন সম্বন্ধে আমরা ইতিমধ্যে পড়েছি, সেই নাউনগুলোকে এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে খুঁজতে হবে এবং সেটাকে আবার নতুন করে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এতে কি রয়েছে?
He rode his old trousers to school. He wore, সে পরেছিল তার পুরনো ট্রাউজার গুলো স্কুলে, সে স্কুলে তার পুরনো ট্রাউজার গুলো পরেছিল। তাহলে এর প্লুরালস নাউন কোনটা? ট্রাউজার্স। বি দেখি রয়েছে মাদার ওয়ান্টেড দ্য সিজার্স টু কাট দ্য থ্রেড। মা চেয়েছিল কাঁচিটি সুতো কাটার জন্য। তাহলে সিজার্স, তাহলে সিজার্স কিন্তু কথাটা হচ্ছে দুটো কাঁচি নয়, কাঁচি একটা কাঁচিকে সিজার্স বলো, এটা এই শব্দটা কিন্তু প্লুরালি, এর সিঙ্গুলার ফর্ম হয় না। তাহলে মাদার ওয়ান্টেড দ্য সিজার্স টু কাট দ্য থ্রেড, মা সুতো কাটার জন্য কাঁচি চাইল। দ্য প্রেস ওয়েন্ট পাবলিক ওভার দ্য ইস্যু। দ্য প্রেস ওয়েন্ট পাবলিক ওভার দ্য ইস্যু, যে কোনো একটা বিষয়ের উপরে যেখানে খবর প্রকাশিত হয় সেটার কথা বলা হয়েছে। দ্য প্রেস ওয়েন্ট পাবলিক মানে ওই খবর যেখানে প্রকাশিত হয় তারা কি করে দিয়েছিল? পাবলিক করে দিয়েছিল, মানে প্রকাশ করে দিয়েছিল। ওভার দ্য ইস্যু, যে কোনো একটা বিষয়ের উপরে ঘটনাটাকে প্রকাশ্য এনে দিয়েছিল সংবাদ মাধ্যম। তাহলে এখানে প্লুরাল নাউন হচ্ছে পাবলিক। ডি দেখি রয়েছে অ্যাট দ্য স্টেশন দ্য গুডস ওয়ার আনলোডেড ফ্রম দ্য ট্রেন। অ্যাট দ্য স্টেশন, স্টেশনে মালপত্রগুলো নামানো হয়েছিল ট্রেন থেকে, আনলোডেড করা হয়েছিল ট্রেন থেকে। তাহলে গুডস হচ্ছে মালপত্র, তাহলে মালপত্রকে আমরা গুডসই বলি। গুড কথার মানে হচ্ছে ভালো, তার সঙ্গে এস বসে গেলে এটা হয়ে যাচ্ছে মালপত্র, মিনিংও চেঞ্জ হয়ে যাচ্ছে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এস বসে গেলে এটা হয়ে যাবে নাউন। তাহলে গুডস কথার মানে হচ্ছে মালপত্র। ইতে কি রয়েছে হিজ ট্রু কালার্স কেম টু দ্য ফোরফ্রন্ট অ্যাট দ্য মিটিং। তার সত্যিকারের রং মানে তার আসল রংটা মিটিং এ সকলের সামনে চলে এসেছিল। তাহলে এটার প্লুরাল নাউন্স হচ্ছে কালার্স। তাহলে এগুলো দিয়ে আমাদেরকে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে কি হয়েছে সেটা চলো দেখে নিই। তাহলে এতে রয়েছিল ট্রাউজার্স, এক নম্বরে রয়েছে, প্রথমটা রয়েছিল ট্রাউজার্স। কি হয়েছে সেন্টেন্সটা? মাই মাদার হ্যাজ বট আ পেয়ার অফ ট্রাউজার্স ফর মাই ব্রাদার। আমার মা আমার ভাইয়ের জন্য একজোড়া ট্রাউজার্স কিনেছিল। তাহলে মাই মাদার হ্যাজ বট আ পেয়ার অফ ট্রাউজার্স ফর মাই ব্রাদার। বিতে কি রয়েছে? সিজার্স, আই ওয়ান্ট দ্য সিজার্স টু কাট দ্য প্যাকেট। আমি কাঁচিটা চাই প্যাকেটটা কাটার জন্য। সিতে পাবলিক, পাবলিক দিয়ে কি হয়েছে নেক্সট সেন্টেন্স? দ্য ক্যাম্পেইন ইজ ডিজাইন্ড টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অফ দ্য ইস্যুস। দ্য ক্যাম্পেইন একটা সভা বা একটা অভিযান চালানো, ডিজাইন করা হয়েছিল, একটা অভিযান পরিকল্পনা করা হয়েছিল টু ইনক্রিজ বাড়ানোর জন্য, পাবলিক অ্যাওয়ারনেস জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, অফ দ্য ইস্যুস ওই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা অভিযান তৈরি করা হয়েছিল। ডিতে কি রয়েছে? গুডস, দ্য শপকিপার কনফার্ম দ্যাট হি হ্যাড ডেলিভার্ড দ্য গুডস ইন টাইম। দোকানদার নিশ্চিত করেছিলেন যে তিনি মালপত্রগুলো সময় মতো পাঠিয়ে দিয়েছিলেন। ইতে কি রয়েছে? কালার্স, পিপলস ট্রু কালার্স আর নোন ইন টাইমস অফ ডেঞ্জার। লোকেদের আসল রং বা রূপটা চেনা যায় বিপদের সময়ে। পিপলস ট্রু কালার্স আর নোন ইন টাইমস অফ ডেঞ্জার, বিপদের সময় লোকেদের আসল রংটা চেনা যায়। তাহলে পিপলস ট্রু কালার্স আর নোন ইন টাইমস অফ ডেঞ্জার। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 15। নাও রাইট আ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। নিচে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তার সম্বন্ধে একটা তোমাকে সামারি লিখতে বলেছে। নাও রাইট, এখন লেখো আ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। দেওয়া প্যাসেজটি একটা সারাংশ লেখো। সামারি কথা মানে হচ্ছে সারাংশ। তার আগে আমরা দেখে নিই যে সামারি জিনিসটা কি বা সামারিটা লিখতে হয় কেমন ভাবে। এখানে আগে দেওয়া রয়েছে দেখো, এই যে সামারি। While writing a summary, যখন একটা সামারি লেখা হয় কি কি করতে হয়? ডু নট ইউজ ডাইরেক্ট স্পিচ, সেখানে কোনো ডাইরেক্ট স্পিচ ইউজ করা যাবে না। ডু নট কোট ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে কোনো রকমের কোটেশন করা শব্দ তোলা যাবে না। ডু নট ইউজ এক্সাম্পলস গিভেন ইন দ্য প্যাসেজ, যে প্যাসেজটা থেকে যেই প্যাসেজটার তুমি সারাংশ লিখবে ওই প্যাসেজে যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে সেটাও কোনো ইউজ করা যাবে না। শুধুমাত্র কি হবে না, পিক আউট দ্য মেন আইডিয়াস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজটি প্রথমে ভালো করে পড়ে নিতে হবে এবং তার মধ্যে যে মূল যে ধারণাটি রয়েছে সেইটাকে তুলে নিতে হবে। অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য আইডিয়াস ইন ইউর ওন ওয়ার্ডস, এবং ওই যে ধারণাটা তুমি বুঝতে পারলে ওটা তোমার নিজের শব্দে লিখতে হবে।
A summary should have approximately half the word count of the given passage. একটা summary should have approximately অবশ্যই কতটা হবে half of the word count of the given passage. যে প্যাসেজটা দেওয়া থাকে, যেই প্যাসেজের দেওয়া যে গিভেন প্যাসেজটা দেওয়া থাকবে, সেই গিভেন প্যাসেজের সামারি যেটা তুমি লিখবে, সেই গিভেন প্যাসেজের অর্ধেকটা, অন্ততপক্ষে অর্ধেকটা শব্দ ওপরে এই সামারিটা হওয়া উচিত। Therefore, we see here that only the essential ideas or incidents have been incorporated in the summary. No unnecessary details are needed. Therefore, সুতরাং we see আমরা দেখি here এখানে that only the essential ideas প্রয়োজনীয় ধারণা or incidents অথবা ঘটনাগুলি have been incorporated তুলে নেওয়া হয়েছে in the summary ওই সারাংশের মধ্যে। No unnecessary details are needed. কোনো অপ্রয়োজনীয় বিস্তীর্ণ বর্ণনা প্রয়োজন নেই। Now write a summary of the given passage. এখন লেখো একটা সারাংশ of the given passage. নিচে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, দেওয়া প্যাসেজটি বা অধ্যায়টি থেকে একটা সারাংশ লেখো। Then he would spring round the room looking for his handkerchief. তারপরে তিনি ঘরের মধ্যে লাফিয়ে বেড়াতেন looking for his handkerchief, তার রুমালটা খোঁজার জন্য। He could not find his handkerchief. তিনি তার রুমালটা খুঁজে পেতেন না because কারণ it was in the pocket of the coat. এটা ছিল কোটের পকেটের মধ্যে। He had taken off, যেটা তিনি খুলে ফেলেছিলেন। And he did not know, এবং তিনি জানতেন না where he had put the coat. তিনি কোটটি কোথায় রেখেছিলেন সেটাও তিনি জানতেন না। All the house had to leave off. বাড়ির প্রত্যেকজন লোক had to leave off, ছেড়ে দিতে হতো। লুকিং ফর হিজ টুলস, তার যে যন্ত্রপাতিগুলো খোঁজার জন্য বলেছিলেন ওইগুলো খোঁজা সকলে বন্ধ করে দিত। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং শুরু করতো তার কোটটি খোঁজার জন্য, এবং শুরু করতো তার কোটটি খুঁজতে। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, সেই সময় তিনি কি করতেন, যখন তিনি নেচে বেড়াতেন এবং তার কাজে বাধা দিতেন। তাহলে এই প্যাসেজটির একটা সামারি লিখতে হবে, এবং সামারি লেখার নিয়মগুলো কি সেটা বুঝিয়ে দিলাম। তাহলে সামারিটা কি হবে দেখো। হি উড সার্চ হিজ হ্যান্ডকারচিফ এভরিওয়্যার ইন দ্য রুম, তিনি ঘরের মধ্যে সমস্ত জায়গায় তার রুমালটি খুঁজছিলেন। বাট ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট, কিন্তু এটা ছিল তার কোটের পকেটের মধ্যে। হুইচ ওয়াজ অলরেডি লস্ট বিফোর, যেটা ইতিমধ্যেই আগে থেকেই হারিয়ে গিয়েছিল। সো এভরিওয়ান ইন দ্য হাউস, বাড়ির প্রত্যেকেই উড স্টার্ট লুকিং ফর হিজ কোট, তার কোটটি খোঁজা শুরু করলো। উড স্টার্ট লুকিং ফর হিজ কোট, তার কোটটি খুঁজতে শুরু করলো। বাট কিন্তু হি উড হিন্ডার দেম বাই ড্যান্সিং অ্যারাউন্ড, কিন্তু তিনি তার কাজে বাধা দিতে থাকলেন নাচানাচি করে, চারিদিকে নাচানাচি করতে করতে তাদের কাজে বাধা দিতে থাকলেন। অ্যাক্টিভিটি 16, ন্যারেট আ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড। ন্যারেট বর্ণনা করো আ ফানি ইনসিডেন্ট একটা মজার ঘটনা, দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স যেটা তুমি অভিজ্ঞতা করেছো বা যেটা তুমি দেখেছো, এইরকম কোনো একটা মজার ঘটনা বর্ণনা করো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচের এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। কি কি রয়েছে পয়েন্টগুলো? ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট, ওই যে ঘটনাটা তোমার অভিজ্ঞতায় এসেছে সেই ঘটনাটার একটা সংক্ষিপ্ত বর্ণনা। হোয়েন ইট হ্যাপেন, এটা কখন ঘটেছিল। দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট, ওই ঘটনার সব থেকে হাসির মুহূর্ত কোনটি। ফানি ক্যারেক্টার্স ইনভলভড ইফ এনি, যদি কোনো মজার চরিত্র যুক্ত থাকে তাহলে সেটাও তুমি বলতে পারো। তাহলে কি হবে? One day I went to a fair with my parents and my little sister. একদিন আমি গিয়েছিলাম টু এ ফেয়ার, একটা মেলাতে, উইথ মাই পেরেন্টস, আমার বাবা মায়ের সঙ্গে, অ্যান্ড মাই লিটল সিস্টার, এবং ছোট বোনের সঙ্গে। উই ওয়ার ভেরি হ্যাপি, আমরা খুবই আনন্দিত ছিলাম। মাই সিস্টার হেল্ড মাই মাদার্স হ্যান্ড, আমার বোন আমার মায়ের হাত ধরেছিল। অ্যান্ড আই ওয়াজ উইথ মাই ফাদার, এবং আমি ছিলাম আমার বাবার সঙ্গে। ইট ওয়াজ স্টিল ডে লাইট, তখনও পর্যন্ত দিনের আলো ছিল, মানে যখন আমি গেছিলাম তখনও পর্যন্ত দিনের আলো ছিল। সো তাই দেয়ার ওয়াজ নট সো মাচ ক্রাউড ইন দ্য ফেয়ার, মেলার মধ্যে অতটা ভিড় হয়েছিল না। যেহেতু সন্ধ্যের পর থেকে ভিড়টা বেশি হয়, সেই জন্য এখানে লাইনটা এসেছে যে দেয়ার ওয়াজ নট
so much crowd in the fair. মেলাতে অতটা ভিড় ছিল না, যেহেতু দিনের আলোটা ছিল। That's why সেই জন্যই we were walking side by side with our parents. আমরা হাঁটছিলাম আমাদের বাবা মায়ের পাশে পাশে, মানে আমি এবং আমার বোন। Our parents stopped to buy toys for us. আমাদের বাবা মা থামলেন খেলনা কেনার জন্য, আমাদের জন্য খেলনা কেনার জন্য থামলেন। And we also stood by them. এবং আমরাও তাদের পাশে দাঁড়ালাম। After buying toys, খেলনা কেনা হয়ে যাওয়ার পরে suddenly হঠাৎ my sister kept walking by another woman's hand while leaving. After buying toys, খেলনা কেনা হয়ে যাওয়ার পরে হঠাৎ suddenly হঠাৎ my sister kept walking. আমার বোন হাঁটতে থাকলো by another woman's hand while leaving. যখন আমাদের খেলনা কেনা হয়ে গেছিল, খেলনা কেনার পরে যখন আমরা যাচ্ছিলাম, তখন হঠাৎ আমার বোন অন্য একজন মহিলার হাত ধরে হাঁটতে থাকলো। Then the woman looked at my sister with surprise. তারপরে মহিলাটি আমার বোনের দিকে খুব অবাক হয়ে তাকালো। And she would ask her something at this point. My sister looked at the woman and in surprise dropped her hand and looked back. কি বলছে এখানে? And she would ask her something. মানে আমার বোন যখন ওই মহিলাটির হাত ধরে যাচ্ছিল, তখন মহিলাটি এটা দেখে বিস্মিত হয়েছিল এবং সেই মুহূর্তে কি হয়েছিল? And she would ask her something. এবং তখন তিনি কিছু জিজ্ঞেস করবেন। At this point, ঠিক সেই মুহূর্তে my sister looked at the woman. সেই মুহূর্তে আমার বোন ওই মহিলার দিকে তাকালো। And in surprise, এবং বিস্মিত হয়ে বা অবাক হয়ে dropped her hand, তার হাতটা ছেড়ে দিল। And looked back, এবং পেছনের দিকে তাকালো। মানে যেহেতু মুখের দিকে তাকালো, তাই সে বুঝতে পারলো যে এ তো আমার মা নয়, তাই সে পেছনে হঠাৎ করে তার হাতটা ছেড়ে দিল এবং পেছনের দিকে ঘুরে তাকালো। We were observing this situation and smiling. We were observing, আমরা দেখছিলাম this situation, এই পরিস্থিতিটি, and smiling, এবং হাসছিলাম। With a scared smile, এক ভয় পেয়ে একটা ভীতসন্ত্রস্ত হাসির সঙ্গে, with a scared smile, এক ভীতসন্ত্রস্ত হাসির সঙ্গে my sister ran, আমার বোন দৌড়ালো, and hugged my mother, এবং আমার মাকে জড়িয়ে ধরলো। We laugh when we remember this incident. আমরা হাসি যখন we remember, আমরা মনে করি এই ঘটনাটা। যখন আমাদের মনে পড়ে এই ঘটনাটা, তখন আমরা হাসি। And it was one of the funniest incidents of my life. এবং এটা ছিল আমার জীবনের হাসির ঘটনাগুলির মধ্যে বা মজার ঘটনাগুলির মধ্যে একটি। তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।